আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল 2316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো মালয়েশিয়ার সর্বশেষ কলিং ভিসার আপডেট নিয়ে। আপনারা সকলেই ইতিপূর্বে হয়তো জেনেছেন গত 25শে এপ্রিল নেপালের জন্য সকল সেক্টরে ভিসা ওপেন হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু আসলে দেখাই, নেপালের জন্য হচ্ছে সার্ভিস সেক্টর ওপেন করছে না, এগ্রিকালচার, প্লান্টেশন এবং কনস্ট্রাকশন। তাহলে হচ্ছে বোঝা যাচ্ছে মোটামুটি নেপালের জন্য প্রত্যেকটা সেক্টরই ওপেন হয়ে গেছে। তো সেটা 25শে এপ্রিল বাংলাদেশেরও ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের আসলে ওপেন হচ্ছে না কেন? আসলে বাংলাদেশে কি কি বাধাগ্রস্তর কারণে মালয়েশিয়ার বাজারটা ওপেন হচ্ছে না? এটার মধ্যে হচ্ছে এটা কিছু অনেকখানি হচ্ছে আমরাও দায়ী, অনেকখানি মালয়েশিয়ার কিছু অসাধু ব্যবসায়ী আছে। মালয়েশিয়ার গভর্নমেন্ট দায়ী না, তারাও দায়ী। এখন বাংলাদেশের হচ্ছে বাজারটা ওপেন না হওয়ার কারণে গত হচ্ছে 4 থেকে 5 দিন আগে আগে আপনারা কিছু টিভি বা হচ্ছে প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া আপনারা দেখেছেন। দুইটা গ্রুপ আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, একটা গ্রুপ হচ্ছে সিটি দিয়েছে বা হচ্ছে তারা কিছু সংখ্যক লোক গিয়ে হচ্ছে, আরেকটা গ্রুপ হচ্ছে মানববন্ধন করেছে। মূলত হচ্ছে একটা গ্রুপ হচ্ছে চাচ্ছে হচ্ছে বাজারটা যাতে উন্মুক্ত হয়ে যায়, প্রত্যেকটা রিক্রুটিং লাইসেন্স মালিক যাতে তাদের যোগ্যতা অনুযায়ী তারা হচ্ছে কাজ করতে পারে, তাদের আর হচ্ছে বাজারটা যাতে উন্মুক্ত হয়ে যায় আর কি, কোনো রকম সিন্ডিকেট যাতে না হয়। আমাদের পূর্ববর্তী হচ্ছে আমাদের যে মালয়েশিয়া বাজারটা ওপেন হয়েছিল, সেখানে হচ্ছে আমরা দেখতে পেয়েছি হচ্ছে সিন্ডিকেট হয়েছিল। প্রথমে 25টা, পরে 50টা, পরে 100টা লাইসেন্স সিন্ডিকেট করছে। এই 100টা লাইসেন্সের মাধ্যমে কিন্তু হয়তো মালয়েশিয়া হচ্ছে কর্মী প্রেরণ করা হয়েছে। এখন হয়তো অনেকেই হচ্ছে আমাদের মতো অনেকেই হচ্ছে ভিসা আনছি, কিন্তু দেখা যায় কিন্তু হয়তো ম্যান পাওয়ারটা তাদের লাইসেন্সে করা লাগছে। এটা একটা রেস্ট্রিকশন আসলে ছিল। এতে করে হচ্ছে কর্মী প্রেরণে হচ্ছে কর্মীর টাকাটা হচ্ছে বেশি হয়ে যায়, যেটা কলিং ভিসাটা বেশি, যেমন হচ্ছে 4.5 লাখ 5 লাখ টাকাও আমরা শুনেছি অনেকের কাছ থেকে নিয়েছে, এটাই বাস্তবিক ঘটনা। এতে করে 1,52,000 টাকা বাড়তি নেওয়া হয়েছে প্রত্যেকটা যারা হচ্ছে সিন্ডিকেট করছে তাদের মাধ্যমে। এখন দেখা যায় হচ্ছে আর একটা গ্রুপ হচ্ছে তারা চাচ্ছে হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে যেই কোনো ভাবে হোক মালয়েশিয়া যাতে বাজারটা ওপেন হয়, এবার সিন্ডিকেট হলেও যাতে অসুবিধা নাই, যদি সিন্ডিকেট নাও হয় তাদেরও অসুবিধা নেই, এই ধরনের বক্তব্য। এখন হচ্ছে আসলে দুইটা হচ্ছে কি একটা সামঞ্জস্যয় বা হচ্ছে দুইটা গ্রুপিং এর কারণে বর্তমানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে মালয়েশিয়া বাজারটা ওপেন হচ্ছে না বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ক্ষেত্রে। এখন আপনাদের এই বিষয়ে মতামত কি, আপনারা সেটা কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর কেন হচ্ছে মালয়েশিয়া বাজারটা ওপেন হচ্ছে না? একটা হচ্ছে এক পক্ষ হচ্ছে টোটালি যাতে সিন্ডিকেট না হয়, প্রত্যেক রিক্রুটিং এই মুহূর্তে ভ্যালিড রিক্রুটিং লাইসেন্স আছে আপনার হচ্ছে 23 প্লাস হচ্ছে 22 থেকে 2300 রিক্রুটিং লাইসেন্স আছে। টোটাল রিক্রুটিং লাইসেন্স হচ্ছে 2806টা। এই মুহূর্তে টোটাল রিক্রুটিং লাইসেন্স 2806টা। তার মধ্যে হচ্ছে ভ্যালিড কিছু হচ্ছে হয়তো তারা কাজ করে না, কিছু হচ্ছে লাইসেন্স ব্লক লিস্ট হয়ে গেছে। সেক্ষেত্রে এই মুহূর্তে হচ্ছে 2200 থেকে 2300 রিক্রুটিং লাইসেন্স আছে, এগুলো হচ্ছে ভ্যালিড, বাকিগুলো হচ্ছে হয়তো ভ্যালিড না। এখন এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আসলে সিন্ডিকেট, তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে, বাজার যদি উন্মুক্ত হয়ে যায়, সিন্ডিকেট যদি না হয়, এতে করে কলিং ভিসা কস্টিংটা একদম কম চলে আসবে এই জন্য, এই কারণ হচ্ছে বাজারটা তখন চ্যালেঞ্জিং হয়ে যাবে। তখন ধরেন আমি 100 ভিসার চাইবো 100 জন যাত্রী প্রেরণ করতে, কিন্তু সিন্ডিকেট যদি হয়ে যায় তখন দেখা যায় আবার আরেকজন চাইবে হচ্ছে কি আরো 200 লোক প্রেরণ করতে কম কস্টিং এ। তাহলে এই যে বাজারটা একটা সেলিং, এতে করে আমাদের প্রবাসী ভাইদের জন্য একটা সুবিধা। আর যদি সিন্ডিকেট হয়ে যায়, তখন সিন্ডিকেট হচ্ছে যে রেট যেটা নির্ধারণ করে দিবে রেটটা, এর বাইরে আসলে যাওয়ার সুযোগ নেই। আর এক গ্রুপ চাচ্ছে হচ্ছে আসলে টোটাল যাতে সিন্ডিকেট বা হচ্ছে সিন্ডিকেট যাতে হয়, আরেক গ্রুপ যাতে সিন্ডিকেট না হয়। আবার কিছু হচ্ছে সিন্ডিকেট হোক অথবা সিন্ডিকেট না হোক, আমাদের বাজারটা যাতে ওপেন হয়। এখন হচ্ছে মতামতটা আপনারা দিবেন, সিন্ডিকেট হলেই কি ভালো হবে নাকি সিন্ডিকেট না হলে ভালো হবে?
নাকি বাজার ওপেন করা হচ্ছে আমাদের দরকার? আর এত কস্টিং দিয়ে হচ্ছে কি মালয়েশিয়া যাওয়াটা কি আমাদের জন্য ঠিক হবে কিনা? তো হচ্ছে এই যে একটা টানা হেঁচড়া, সেজন্য মালয়েশিয়া আমার কাছে মনে হচ্ছে বাজারটা ওপেন হচ্ছে না। তবে মালয়েশিয়া একটা সুখবর দিতে চাচ্ছি, যেই করে হোক মালয়েশিয়া বাজারটা খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে, অতি শীঘ্রই ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছেন, তারা হয়তো পাসপোর্ট কালেক্ট করার হয়তো চিন্তা ভাবনা করছেন বা হচ্ছে করবেন এই সুযোগটা নিয়ে। এখন পাসপোর্ট যদি আসলে এই যে কালেক্ট করে, সেক্ষেত্রে আসলে কি কি হতে পারে? ধরেন হচ্ছে পাসপোর্ট যদি কালেকশন করে, এবারের মতো অন্য অন্য বারের মতো এবার ঘটনা ঘটবে না। এতে করে হয়তো আপনাকে কম রেটে কিছু পাসপোর্ট কালেকশন করবে। এতে করে দেখা যায় হচ্ছে বেলা শেষে কিন্তু ওই রেটটা আসলে থাকছে না। এই রেটটা কিন্তু হাই হয়ে যায়। এখন আসেন, আপনি যে পাসপোর্টটা আসলে কোনো না কোনো অফিসে জমা করছেন। এই জমা করার পরে আপনি কিন্তু টাইম কিন্তু চলে যায়। মালয়েশিয়া এমন একটি দেশ, এরা কিন্তু হচ্ছে ভিসার সাথে সাথে টাইম লিমিটটা আসলে দিয়ে যায়। এত এত দিনের মধ্যে আপনি যাত্রীটাকে প্রেরণ করতে হবে। তখন যখন টাইম লিমিট চলে যায়, আপনি যদি অর্ধেক সময়টা এখানেই শেষ করে ফেলেন সিদ্ধান্ত নিতে, বা হচ্ছে কোনো অফিসে দিলেন আপনি কম খরচে, এখন আপনার কাছে হয়তো রেটটা বাড়তি আসলে বাড়তির কারণ আসলে বাজারে রেট বাড়তি। এখন ওই অফিস দিব কোথায় থেকে আপনাকে বাড়তি? তখন দেখা যায় আপনি হয়তো পাসপোর্টটা নিয়ে অন্য অফিসে যখন দিতে চাইবেন, তখন দেখা যায় কি হবে? তখন দেখা যায় ওই অফিসে আসলে টাইমটা থাকছে না। সুতরাং এটা এই কথা বলার উদ্দেশ্য এটা, বাজারটা যাতে উন্মুক্ত হয়ে যায়। আমরাও এই মুহূর্তে কোনো রকম পাসপোর্ট নিচ্ছি না। আমরা পাসপোর্ট তখনই নিব যখন হচ্ছে ফুললি এনশিওর হয়ে যাবে, বা হচ্ছে আমরা কিছু কোম্পানির সাথে, আমিও ব্যক্তিগতভাবে মালয়েশিয়া হচ্ছে দুই দুই থেকে আড়াই মাস আগে গিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে কিছু কোম্পানির সাথে আসলে কথা বলছি, একটা সম্পর্ক তৈরি করার জন্য আসলে করছি। কিন্তু তারাও হচ্ছে ওভাবেই হচ্ছে এনশিওর করছে আসলে বাজার উন্মুক্ত ছাড়া হচ্ছে তারা কারো সাথে আসলে এই মুহূর্তে চুক্তি করতে চাচ্ছে না। তা আমরাও হচ্ছে আসলে বাজার উন্মুক্ত, সরাসরি উন্মুক্ত ছাড়া এই মুহূর্তে আসলে কোনো কোম্পানির সাথে চুক্তি করা বা ইনভেস্ট করা বা হচ্ছে পাসপোর্ট কালেক্ট করা, এটা একটা বিপদ সংকেত। সেজন্য আমরাও আসলে এই মুহূর্তে কোনো পাসপোর্ট নিচ্ছি না। তবে হ্যাঁ, পূর্বের আমাদের কাছে কিছু হয়তো আমাদের ভাইয়েরা হচ্ছে প্লান্টেশন সহ কিছু পাসপোর্ট দিয়েছিলেন আমার অফিসে। ব্যক্তিগত কিছু পাসপোর্ট আছে। তা আমরা চাইলেও বলতেছি ওনাদেরকে পাসপোর্ট গুলো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হয়তো ওনারা নিচ্ছেন না। হয়তো পরবর্তী ওনারা বলছেন ভাইয়া যদি সুযোগ আসে ফার্স্ট হচ্ছে আমাদের দেখবেন। হ্যাঁ, এটা আমরা একটু বলতে পারি, হয়তো আপনাদের হয়তো আমরা চেষ্টা করবো ফার্স্ট প্রায়োরিটিতে আমরা আপনাদের গুলা জমা দিতে। পরবর্তী যারা হচ্ছে বাজার যখন ওপেন হবে তখন হয়তো তাদেরকে হচ্ছে আমরা তাদেরগুলা হয়তো সাবমিশন করব। তবে ফার্স্ট প্রায়োরিটি আমরা তাদের। তবে হ্যাঁ, আমরা এই মুহূর্তে কিন্তু টোটালি কোনো পাসপোর্ট নেওয়ার পক্ষে না। বাজার যতক্ষণ পর্যন্ত না উন্মুক্ত না হচ্ছে, গভর্নমেন্ট থেকে আপনি যখন অথরাইজেশন এরকম নেপালের মতো এরকম যখন অথরাইজেশন আপনি না পাবেন গভর্নমেন্ট থেকে, এইটা হচ্ছে 25 এপ্রিল 2025 সনের, এটা এই যে গত 2 দিন আগের এই চিঠিটা। তো বাজার যতক্ষণ পর্যন্ত উন্মুক্ত না হচ্ছে কোথাও পাসপোর্ট না দেওয়াই বেটার হবে। একটু দেখে শুনে বুঝে শুনে দিন। প্রয়োজন হচ্ছে বাজার উন্মুক্ত হওয়ার পর 1-2 মাস সময় নেন। 1 মাস সময় নেন, 1 মাস সময় একটু বুঝেন। মানে একটা বিদেশে যাবেন একটু আপনার হচ্ছে যাচাই করে যাওয়া উচিত। আর একটা জিনিস একটু বলে রাখি, আপনারা যারাই বিদেশে যাওয়ার চিন্তা করতেছেন, বৈধভাবে বিদেশে যাওয়ার চিন্তা করুন এবং রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে বিদেশে যান। এবার আছেন রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে, বারবার হচ্ছে আমরা বলি কেন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য। এই যে ধরেন 18,000 কর্মী আটকা পড়েছে, এখন সিন্ডিকেট হয়তো এখানে 25 জন বা হচ্ছে 100 জন, কিন্তু কাজ কিন্তু পুরা 25-2600 লাইসেন্সেই কাজ করছে। হয়তো এর মধ্যে কিছু সংখ্যক হয়তো কাজ নাও করতে পারে। এখন দেখা যায় কিন্তু গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক লাইসেন্সকেই ডাকছে, আপনাদের কার কার কাছে এই যে 18,000 কর্মী আটকা পড়ছে, কতজন যাত্রী আটকা পড়ছে আপনারা তালিকা করেন। তখন প্রত্যেক লাইসেন্সের মালিকই কিন্তু তাদের তালিকাটা দিয়েছে। এখন আপনি যদি ওই রিক্রুটিং এজেন্সির তালিকার আওতায় না হয়ে থাকেন, বা হচ্ছে কোনো সাব এজেন্ট বা হচ্ছে আপনার আত্মীয় স্বজন এটা যদি করেন, তখন দেখা যায় হচ্ছে বিপদ যে কখন আসে এটা কিন্তু বলা যাচ্ছে না। যে কোনো সময় বিপদ আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে তখন হচ্ছে আপনার এই অপরচুনিটিটা থাকছে না। আরেকটা বিষয় হচ্ছে রিক্রুটিং এজেন্সির মালিকের সাথে
বা হচ্ছে অফিসের মাধ্যমে কাজ করলে আপনার আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে ধরেন আপনাকে কোনো না কোনো আপনার কাছে মনে হয়েছে কোনো লাইসেন্স আপনার অফিস আপনার সাথে প্রতারণা করলো। এখন আপনার কাছে কিন্তু অপশন আছে, সেটা হচ্ছে ওই আরএল নাম্বারটা ছোট্ট একটি আপনার অ্যাপ্লিকেশন দিয়ে বিএমইটির মধ্যে একটা কমপ্লেন দেওয়া। কমপ্লেন দিলে তখন বিএমইটি ওই অফিসকে হচ্ছে ডাকবেন শুনানির জন্য এবং আপনাকেও ডাকবেন। তখন ওনাকে কিন্তু একটা শাস্তির আওতায় নিয়ে আসতেছে। আপনি কিন্তু ওইখানে আপনাকেও রাখছে। তখন উনি যথাযথ যদি জবাব না দিতে পারে তাহলে উনার লাইসেন্সটা কিন্তু ব্লক করে দিবে। তাও আর অথবা উনার যে জামানতটা এমন একটা পর্যায়ে যদি চলে যায়, তখন দেখা যায় তার জামানতটা কেটে আপনাকে দিবে। তো এটা কিন্তু আপনার রিস্ক জোনে আর থাকছেন না। তখন রিক্রুটিং লাইসেন্স কিন্তু একদম গভর্নমেন্টের কাছে দায়বদ্ধ। সুতরাং সেজন্য বলি বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আর যদি রিক্রুটিং এজেন্সি ছাড়া যদি আসলে কারো কাছে যান, তখন দেখা যায় আপনার ব্যাংক স্টেটমেন্ট খোঁজা লাগে, তার নামে থানায় মামলা করা লাগে, কোর্টে যাওয়া লাগে। এই যে একটা হেজিটেশন, কিন্তু আপনাকে কিন্তু গভর্নমেন্ট সহজ একটা পন্থা দিয়ে রাখছে বিএমইটি। তো আপনি বিএমইটির মাধ্যমেই আসলে এটা কিন্তু সুরাও করার সুযোগ আছে। তো রিক্রুটিং এজেন্সি আসলে চাইলেই কোনো কিছু অনৈতিক কোনো কিছু চাইলেই করতে পারবে না, যেহেতু সে দায়বদ্ধ আছে। কারণ হচ্ছে সে চাইলেই হয়তো ২ ৪ ১০টা ২০টা হচ্ছে কাজ করে সমাপ্ত থাকবে না, তার হচ্ছে কোটি কোটি টাকার হচ্ছে একটা বিজনেস। তো হচ্ছে আপনারা এটা আবারও বলবো, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। তবে হচ্ছে মালয়েশিয়া বাজার এই মুহূর্তে 100% বাংলাদেশের জন্য খোলে নাই, তবে বাংলাদেশের জন্য খুব শীঘ্রই সুখবর আসছে। খুব শীঘ্রই বাংলাদেশের বাজারটা ওপেন হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো টাইমেই এটা একটি নিউজ পেয়ে যাবেন। এটা হচ্ছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা এটা জানতে পারবেন। এতে করে আপনার জন্য হয়তো বেটার হবে। পরবর্তীতে 100% শিওর হয়ে গেলে এই ধরনের হচ্ছে আমাদের কাছে সিটি আসবে, বাইরে থেকে আমরা যারা রিক্রুটিং এজেন্সি আছে আসবে, বিএমইটি থেকে আসবে এবং গভর্নমেন্টের মাধ্যমে আপনারা হচ্ছে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। এটা আশায় হচ্ছে আপনার পাসপোর্ট হুড়ার করে জমা দিবেন না, তারপরে চিন্তা করবেন, এতে করে সময় নেবেন ২ ৪ দিন দেখে শুনে হচ্ছে তারপর হচ্ছে আপনারা পাসপোর্ট জমা করবেন, দেন পাসপোর্ট এবং মেডিকেল করবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। পরবর্তী সময় আমরা আবার আপডেট দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত নিয়ে। আমরা কখনো বলি না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে আজকে আপনাদেরকে বলছি, আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি বস্তুনিষ্ঠ তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য এবং ভালো ভালো কোম্পানিগুলা যেগুলো হচ্ছে রিপুটেশন ভালো এবং ডিরেক্ট কোম্পানি, ওই কোম্পানিগুলা নিয়ে কাজ করার জন্য। আমাদের হচ্ছে আসলে সার্ভিসটা হচ্ছে মুখ্য বিষয়। আমরা হচ্ছে আসলে হয়তো এটা বললে অন্যভাবে কে কি নেবেন জানি না। তবে হচ্ছে আমাদের ইনকামের পাশাপাশি আমরা চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে যাতে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল ২৩১৬ হচ্ছে কাজ করে, সেই লক্ষ্যে হচ্ছে আমরা কাজ করছি। ধন্যবাদ। আপনারা আমাদের পাশেই থাকবেন, দোয়া করবেন এবং আপনাদের কাছে যদি কোনো ভালো বুদ্ধি পরামর্শ থাকে আমাদেরকে গাইডলাইন করবেন, আমরা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি। আল্লাহ হাফেজ।